ম্যাচ নাম্বার 42 দেখতে দেখতে 42তম ম্যাচে চলে এসেছি আমরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। Short while earlier, the toss of the coin took place, and of course, Fortune Barishal won the toss, and not surprisingly, they're bowling first. Just a single change here for Chittagong. Arafat Sani is in. It'll be fascinating. Yeah, Fortune Barishal. Tajul Islam has come in. এই দুই দলের আগের যে ম্যাচ হয়েছিল সেই প্রসঙ্গে আসবো অবশ্য। খাজা নাফে তার দ্বিতীয় ম্যাচ খেলছেন এবং তার সঙ্গে পারভেজ হোসেন ইমন আরও একটা সুযোগ পেয়েছেন টপ অফ দ্য অর্ডারে। মোহাম্মদ ইমরান জুনিয়র প্রথমবারের মতো এবারে বিপিএলে খেলছেন, 7 ম্যাচ থেকে 10 উইকেট তার বিপিএল ক্যারিয়ারে। প্রথম বলটা অ্যাঙ্গুলার ডেলিভারি বাহাতি পেসারের জন্য, ব্যাটে লাগে, তারপর কি স্লিপের ফিল্ডারের মাথার উপর দিয়ে বসে বল চলে গেছে এবং সৌভাগ্যপ্রসূত বাউন্ডারি দিয়ে ইনিংসে রানের খাতাটা খুলল চিটাগং কিংস। নাফের ব্যাট থেকে আসলো এই 4টা রান, কন্ট্রোলে ছিলেন না একেবারে। ডাউন দ্য উইকেট এসেছেন, লঙ্গনের ওপর দিয়ে চালিয়েছেন এবং বিশাল বিশাল 6। পাওয়ারফুল শট, এই ধরনের পাওয়ার খেলার অ্যাবিলিটি কিন্তু ইমনের রয়েছে। হয়তো এবছর বিপিএলে খুব বেশি আমরা দেখিনি তার কাছ থেকে বড় ইনিংস, বাট বড় 6 মারার অ্যাবিলিটি আছে, এটা কিন্তু আমরা জানি। এবং এই ক্ষেত্রেও তাই ডাউন উইকেট এসেছেন, বলটাকে পুরো পাওয়ার দিয়েই সামনের দিকে মারার চেষ্টা করেছেন। মারার সময় বডি ব্যালেন্সটা ঠিক ছিল, কিন্তু খেলার পরে কিন্তু ফলো থ্রুটা আপনি যদি দেখেন, এক্সট্রা পাওয়ার জেনারেটের যে কাজটা সেটা কিন্তু ইমন করেছেন এবং 90 মিটার একটা 6 আমরা দেখলাম। আবারও স্টেপ আউট করে চালিয়েছেন, বল হাওয়ায় ভাসছে, ডিপ মিড উইকেটে ফিল্ডার আছেন, হাতে লেগে ছক্কা, ঘাড়ে লেগেছে ইনফ্যাক্ট, একেবারে সরাসরি ফ্লাড লাইট বরাবর। বলটা যখন নেমে আসছিল নিশ্চয়ই চোখে দেখতে পাননি, সেখানে ফুলার ছিলেন, সেখানে ক্যাচটা ড্রপ করলেন, হাতে জমাতে পারেননি, তার শরীরে লেগে বলটা বাউন্ডারির সীমানা ক্রস করে গেছে। ইয়েস, হাতে লেগে হাতের ভেতর দিয়ে ভেদ করে চলে গেছে এবং ঘাড়ে লেগে ছক্কাই হয়ে গেল। 6 হতে সাহায্য করলেন ফিল্ডার ওখানে, এবং ফ্লাড লাইটটা সম্ভবত তার একেবারে বলের লাইনে ছিল, বলটা যে লাইনে নামছিল সেই লাইনে আলো ছিল, রাতের ম্যাচ, এবং সেই আলোটাই সম্ভবত তাকে বিভ্রান্ত করেছে, যে কারণে বলের লাইনে শেষ মুহূর্তে 2 হাত নিতে পারেননি। তামিম ইকবাল অখুশি। এবারে লেগেছে, ভালো লেগেছে, ছক্কা পাবেন খাজা নাফে। ক্যাচটা ধরতে পারলেন নাকি কেউ? না, পারেননি, ড্রপ করেছেন। দুর্দান্ত টাইমিং, 136 কিলোমিটারের বলটা আসলো, তবে মনে হলো 200 কিলোমিটার গতিতে বোধহয় বলটা চলে গেছে গ্যালারির দিকে। কি চমৎকার পিক আপ খাজা নাফের কাছ থেকে। বিউটিফুল শট, চমৎকার বডি ব্যালেন্স, সামনের দিকে বডি ওয়েটটাকে রেখে প্রথমে কানেক্ট করেছেন, ফলো থ্রুতে বডি ওয়েটটা পিছনের দিকে ট্রান্সফার করেছেন এবং যথেষ্ট ভালো একটা শট, একদম ক্লিয়ার মাইন্ড নিয়ে কিন্তু শটটা খেলেছেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো ডাউট কিন্তু ছিল না এই শটের ক্ষেত্রে। এর আগের বলটাও একই ধরনের শট খেলতে চেয়েছিলেন, বলটা একটু অফ স্টাম্পের বাইরে ছিল, একটু এক্সট্রা বাউন্স ছিল, বাট এই বলটা কিন্তু একদম বডি বরাবর, স্টাম্প বরাবর ছিল, সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো মতোই কানেক্ট করলেন। এবার কিন্তু ডিপ পয়েন্টের ওপর দিয়ে খেলেছেন এবং ক্লিয়ার করলেন, দারুণ শট, দেখার মতো। নাফে এখন অন ফায়ার। ওয়াও, হোয়াট এ শট! যে এক্সট্রা বাউন্সের অ্যাডভান্টেজটা বলাররা নিতে পারেন, সেটা নেওয়ার ক্ষেত্রে আপনাকে ভালো লাইন লেন্থ মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বেশ ওয়াইড ছিল, ব্যাট সুইংয়ের জায়গা যথেষ্ট পেয়েছিলেন, বলটা অ্যাওয়ে সুইংও ছিল, একটু কাটো করে বাইরে যাচ্ছিল, সেখান থেকে লেগ সাইড আর মারার চিন্তা করেননি, অফ সাইডে যেই লাইনে বলটা যাচ্ছিল সেই লাইনটাকে, ডিরেকশনটা মেনটেন করেছেন, জাস্ট এক্সট্রা একটু পাওয়ার জেনারেট করেছেন ব্যাটে। প্রথম বলটায় হাফ ট্রাকার জায়গা করে নিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, একেবারে প্যাভিলিয়নের যে ছাদ তার উপরে পাঠিয়ে দিলেন। চমৎকার ফুটওয়ার্ক, সেটা বলতেই হবে, একটু শর্ট অফ লেন্থ, ফুটওয়ার্কটা করে যেভাবে বডি পজিশনটা তৈরি করেছে, ডিপ মিড উইকেটে কোনো ফিল্ডারও ছিল না, থাকলেও কোনো খুব একটা কাজ হতো না, পাওয়ার প্লে আমরা জানি, চমৎকার প্লেসমেন্টও করেছেন, একদম গ্যাপ পজিশনে বলটা খেলেছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ফুটওয়ার্কটা করে বডি পজিশনটা আগে তৈরি করেছেন, মিন করেছেন আমি এই জোনটাতেই খেলতে চাই, সেভাবেই ফুটওয়ার্কটা করেছিলেন। নবী একটু শর্ট অফ লেন্থ করে ফেলেছিলেন, আসলে এই উইকেটে নিশ্চিতভাবেই তার এক্সপিরিয়েন্স এখন কাজে লাগানোর চেষ্টা করবেন, সামনের দিকে বলটা করার চেষ্টা করবেন। টার্ন পেয়েছেন,
মুশফিক তো বলটা ধরার দিকে তেমন মনোযোগ রাখতেও পারেননি, চেষ্টা করলেও হয়তো লাভ হতো না, এতটা বেশি ডিভিয়েট করেছে বলটা। শেষ পর্যন্ত 4ই হয়ে গেল, অতিরিক্ত রান অ্যাড হবে, 22 সূত্রে 4 রান। একটা আবেদন হয়েছিল এবং সেই বিষয়টাই আসলে দেখার ছিল যে আসলে কি করছেন সেই জায়গাটায়, আবেদনটা কেন করছিলেন সেটাই আসলে বোধগম্য নয়। তবে 4টা রান চলে এসেছে চিটাগং কিংসের জন্য। এবার কিন্তু ইনসাইড এজ হয়েছে, ব্যাটসম্যান বেঁচে গেছেন এবং 4 রানও পেয়ে গেছেন। ভালো বল ছিল, কিছু করার নেই। আপনি এই ধরনের সিচুয়েশনে যখন ইনসাইড এজ হয়ে থার্ডম্যান ফাইনালি এই জোন দিয়ে বল চলে গেলে আসলে কিছু করার থাকে না। সুযোগটা বুঝে মেরেছেন, কত দূরে যাবে, যাচ্ছে, চলে গেল, আবারও ক্যাচ ড্রপ করলেন এক দর্শক। এবাদত হয়তো মুশফিকুর রহিমকে বলছেন না, ভুলটা বোধহয় করে ফেলেছে, শর্ট বলটা করা উচিত হয়নি। আরও একটা সেলফি হবে নাকি খুঁজছেন, বলটার খোঁজ করছেন তামিম ইকবাল। যতই চুইংগাম চাবান বুঝতেও পারছেন তিনি নিজে একটুখানি সমস্যায় পড়েছে তার দল পাওয়ার প্লের ভেতরে। টিম 50ও পূরণ হয়ে গেছে ইতিমধ্যে। পারভেজ হোসেনের বিশাল 6 এবং যেটা মারছেন সেটা মিন করেই বোধহয় মারছেন, ছোট 6 বোধহয় তিনি মারবেন না, এরকম একটা পন করেছেন। দেখার মতো একটা শট এবং রয়েছেন। এবার কিন্তু ক্যাচের মোটো সেই শট মিড উইকেটে এবং ফিল্ডার নিয়ে নিলেন। তাওহিদ হৃদয় এগিয়ে এসে নাফে কি শট খেলতে চাইলেন। হোয়াট এ বল ফার্স্ট, দেন হোয়াট এ ক্যাচ। বলটা একদম মানে আপনি দেখবেন এক্সট্রা বাউন্সের যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম বারবার, টার্ন অ্যান্ড বাউন্স, সেই বলটাই কিন্তু আমরা দেখলাম। এবং শেষ মুহূর্তে হৃদয় বা সাইডে তার লেফট হ্যান্ড দিয়ে যেভাবে প্রথমে বলটাকে ধরলেন, তারপরে ইনশিওর করলেন মাটিতে পড়ার পর যেন বলটা হাতেই থাকে, রাইট হ্যান্ডে ট্রান্সফার করে নিলেন। এবং ফিনিশিংয়ে বেশ কিছু রোল আমরা দেখলাম বডি ব্যালেন্স তৈরি করার জন্য, বডিটা ব্যালেন্স রাখার জন্য। খাজান হাফিজ যার প্রশংসা করছিলাম, উইকেটটা আজকে খুব একটা আদর্শ উইকেট আমি বলবো না ব্যাটসম্যানদের শর্টস খেলার জন্য, বাট তারপরেও সে কন্ট্রিবিউটটা করেছেন, শুরুটা অন্তত করে দিয়ে গেছেন। 58 রানের একটা পার্টনারশিপ। প্রতিপক্ষের সেরা ব্যাটার গ্রাহাম ক্লার্ক তিনি মাঠে চলে এসেছেন। এবার কিন্তু পুল করেছেন এবং একটা ফ্ল্যাট 6। চমৎকার ফ্ল্যাট, খুব একটা বেশি আকাশে ওঠান না, তবে দেখে মনে হয় রকেট লঞ্চারের মতো করে ব্যাট থেকে বলটা বেরিয়ে যাচ্ছে। 650তম ছক্কার মার এবারে টুর্নামেন্টে। অফ কাটার শর্ট বল, শর্ট করতে পারবেন না আজকে পারভেজ ইমনকে। ক্রিজের কতটা বাইরে দাঁড়িয়ে আছেন তিনি, তারপরে ফ্রন্ট ফুটে থেকে এই ধরনের একটা পুল শট, শব্দটাই কি দারুণ। যখন বেরিয়ে গেছে ব্যাট থেকে সরাসরি 6ই হবে, আর কোনো জায়গা নেই সেখানে। এবারে মেরেছেন অবশ্য গ্রাহাম ক্লার্ক, টাইমিংটা কি দারুণ হলো, আরো একটা 6। খানিকটা অবাক হয়ে গেছেন মোহাম্মদ নবী, তবে টাইমিং 100তে 100 গ্রাহাম ক্লার্ককে দিতেই হবে। খুব বেশি শট কিন্তু আপনি বলতে পারবেন না, জায়গায় ওয়েট করছিলেন লাস্ট মুহূর্তে উইথ দ্য স্পিন যে শটটা কাউ করার জন্য, সেখান থেকে মারার পরে ফলো থ্রুটাতে আমরা দেখলাম যে বডি ট্রান্সফারটা করলেন লেগ সাইডে। আসলে নবীও আশ্চর্য, এই ধরনের বলে আসলে উনি প্রত্যাশা করেননি এই ধরনের একটা শট হতে পারে। ভালো ব্যাটিং তাইজুল ইসলামের প্রথম বলটা থেকে স্লো পুশ করেছেন, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, দ্রুততার সঙ্গে রানটা নিতে হবে, ডিরেক্ট হিট বিপদ হতে পারত এবং 6টা রান পেয়ে যাবেন, একটা বলে 6টা রান। জেমস ফুলার স্লপি নিঃসন্দেহে এই ধরনের, এবং সেটা কার ব্যাট থেকে এলো, ক্লার্কের ব্যাট থেকে, ইমনের ব্যাট থেকে। ইমনের আবার একটা 6 হয়ে যাচ্ছে। সুমন ভাই ও কিন্তু আজকে 6 ছাড়া মারছে না। থ্রোটা একটু জোরে ছিল, জেমস ফুলার একটু বেশি উপরে চলে এসেছিলেন, তাইজুল অবশ্যই হতাশ ফিরে আসছে। এবার আবার মেরেছেন ইমন, ছক্কা নাম্বার 6। আগেরটাও 6 মেরেছিলেন, তবে ওভার থ্রোতে, বাট এবার আবার বাউন্ডারি লাইনতে ফেলে দিলেন ইমন। ভেরি ওয়েল এক্সিকিউশন, হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। 31 বল থেকে 54, মিড উইকেট বাউন্ডারিটাকে টার্গেট করছিলেন। আজকে উইকেটের টার্ন আছে, সেই জায়গাটাতে সাইড শট তো অবশ্যই খেলতে হবে। স্লগ সুইপে আরো একটা ছক্কা দেয়। দেখে সবচেয়ে ভালো লাগছে উইথ দ্য টার্ন কিন্তু সে শটগুলো খেলেছে এখন পর্যন্ত।
এবং পুরো 50-তে কোনো বাউন্ডারি নেই, তারপরেও স্ট্রাইক রেটটা দেখেন 174। এবার খেলেছে, এবার মনে হয় বাউন্ডারি পাবেন কিনা। এবার কিন্তু স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এবং বল চলে গেল বাউন্ডারির বাইরে। প্রথম 4 পারভেজ ইমনের ব্যাট থেকে, তাও 50-র পর। পারভেজ ইমন পাওয়ারফুল ব্যাটসম্যান, তার জোনে যদি তিনি বল পান ভয়ঙ্কর ব্যাটসম্যান। অষ্টমী বেড়ে তাদের দুর্বলতা আছে আমরা জানি, কিন্তু আজকে কিন্তু সব দুর্বলতা ছাপিয়ে যাচ্ছেন। তাইজুল ইসলাম প্রথম ওভারটাই দুটি ছক্কা কনসিড করেছিলেন, ফিরে এসছেন। অনেক সময় নিয়ে স্কুপটা খেলেছেন এবং লং স্টপ অঞ্চল ভেদ করে 4। আজকের দিনে একটা বিষয় দেখা যাচ্ছে, এগেইনস্ট দ্য স্পিনার মিড অন মিড অফ বা স্ট্রেট পজিশন থেকে ব্যাটাররা খুব বেশি রান নিতে চাচ্ছেন না। বিহাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য উইকেট, এই জায়গাগুলোই ইউজ করছেন গ্রাহাম ক্লার্ক। এবারে ফাইন লেগ অঞ্চল দিয়ে গ্যাপটা বের করলেন। সামি স্লো উইকেট এবং টার্নিং। টাইমিংটা করতে পেরেছেন কিনা প্রশ্নটা থাকতে পারে। উত্তরটা হচ্ছে টাইমিং না করলেও বিশাল বড় ছক্কা। এলিভেশনটা পারফেক্ট ছিল এবং ডিস্টেন্সটাও পেয়ে গেছেন দেখার মতো, এবং এত পাওয়ার ছিল মারে যে নিশ্চয়তা ছিল যেটা 6 হবেই। বড় একটা শট, সপ্তম ছক্কা পারভেজ ইমনের ব্যাট থেকে। দুইটা বিষয়, একটা হচ্ছে ফ্রন্ট ফুটের ব্যালেন্সটা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ব্যাট সুইংটা। এমনিতেই মডার্ন ডে ক্রিকেটের ব্যাটাররা সেকেন্ড থাইয়ের পর থেকে ব্যাটটাকে হোল্ড করার চেষ্টা করেন, যেটা একটা সময়। বলটা কোথায় যাবে? মিরপুরেই থাকবে, মিরপুরেই আছে। রেজাল্টটা ছক্কা অনুমিতই ছিল, দেখার বিষয় ছিল ডিস্টেন্সটা কতখানি পায়, কত মিটার লম্বা ছক্কা হয়। এত শর্ট বল গ্রাহাম ক্লার্ক ছাড় দেননি। মাঠের বাইরে কিন্তু ফটোগ্রাফাররা যেখানে বসেছিলেন একটু ঝুঁকিতে ছিলেন, তারা ঠিক তাদের দিকেই বলটা আসছিল, বাট তাদেরকে ক্রস করে চলে গেছেন। বিষাদ একটু লাইনটা মিস করেছেন। উইকেটটা কিন্তু সকালে যেমন দেখেছিলাম টার্ন করছিল, একটু স্লোনেস ছিল। দ্বিতীয় ছক্কা কি হচ্ছে, লঙ্ঘনের ওপর দিয়ে খেলেছেন এবং ক্লিয়ার, বিশাল 6। 15 রানের ওভার রিশাদ হোসেনের। এনিথিং শট। পারভেজ হোসেন ইমন একেবারেই কোনো ছাড় দিচ্ছেন না। আরো একটা 6-এর মার তার ব্যাটে। ধরা পড়লেন পারভেজ ইমন। মিড অফটাকে ক্লিয়ার করতে চেয়েছিলেন, আউটসাইড অফ স্ট্যাম্প এই বলটা। এলিভেশনটা পান নাই, উইকেটের পতন ঘটবে। ভালো প্রেজেন্স অফ মাইন্ড ইবাদত হোসেনের। বলের জোনটাকে তিনি এবারে অ্যারাউন্ড অফ রেখেছেন। 41 বল থেকে 75 করে ফেরত যাবেন পারভেজ। এটা ইমনের স্ট্রংগেস্ট জোন নয়, তিনি মারার পরে বুঝতে পেরেছিলেন, টাইমিংটা করতে পারেননি। লবটা উপরে সার্কেলের মধ্যেই ছিল, মিড অফ। এবং একটা ভালো ইনিংস খেলে ফেরত যাচ্ছেন। 41 বলে 75 রান করেছেন, দারুণ ইনিংস। এটা নিশ্চয়ই তাকে পরবর্তী ম্যাচগুলিতে অনেক কনফিডেন্স, আত্মবিশ্বাস যোগাবে এবং কাজের কাজটা করে দিয়ে গেছেন চিটাংয়ের জন্য। নতুন ব্যাটসম্যান হায়দার আলী। বোল্ড! গ্রাহাম ক্লার্ক ফেরত যেতে হবে প্যাভিলিয়নে। টার্নটা যেখানে এক্সপেক্ট করছিলেন সেভাবে টার্নটা হয়নি। ক্লিন বোল্ড। টু ফুল বেশি সামনে ছিল বলটা। তাইজুল ইসলাম প্রথম দুবারে অনেক রান কনসিড করেছিলেন, মনে হচ্ছিল যে তানভীরের জায়গাতে খেলতে নেমেছিলেন। অনেক সামনের বল, সোজা বল চলে গেছে, এটা টার্নের পক্ষে খেলেছিলেন, টার্ন করেনি। তাইজুল ইসলাম অভিজ্ঞ লেফট আর্ম স্পিনার্স, প্রথম দুবারে অনেক রান দিল, ভালো কামব্যাক করেছেন এবারে এবং গ্রাহাম ক্লার্কের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে নিলেন। এই উইকেটটাই হয়তো শেষের দিকে 30-20 রান কমিয়ে দেবে। ব্যাক টু ব্যাক উইকেট। পারভেজ ইমন চলে যাওয়ার পরে তাইজুলও উইকেট আরেকটা এনে দিলেন ইবাদতের পর। গ্রাহাম ক্লার্ক তিনি বিদায় নেওয়াতে যেটা হলো যে মোহাম্মদ মিথুন তিনি এসেছেন ক্যাপ্টেন, এবং মিথুন হায়দার মিলে আরেকটা পার্টনারশিপ হয়তো বা দেবেন, এবং সেই পার্টনারশিপটাও যতটা একটু হয়তো সময় নেবেন শুরুতে, কিছুটা হলেও কিন্তু এখন স্লোনেসে ভুগবে হয়তো বা চিটাগাংয়ের ইনিংসটা। মঞ্জুর ভাই, আমরা ম্যাচ আপ নিয়ে অনেক কথা বলি, ম্যাচ আপটা সামটাইমস ইম্পর্টেন্ট হয়, অ্যাট দ্য সেম টাইম স্কিলের একটা ব্যাপারতে উইকেটটা দেখতে পাচ্ছেন অনেক সামনের বল ছিল। গ্রাহাম ক্লার্ক সম্মত একটু বেশি জোরে মারতে গিয়েছিলেন, বলটার উপর চোখটা ছিল না।
ম্যাচ আপ হোক না হোক আমার মনে হয় আর 6টি ওভার বাকি আছে। মোহাম্মদ মিথুন ভালো ব্যাটসম্যান, বাট এই মুহূর্তে শামীম পাটোয়ারি সম্ভবত ভালো অপশন হতে পারত। ফিরে আসছি কথায়, গ্যাপটা পেয়ে যাবেন। লম্বা চেজ তামিম ইকবালের জন্য, বাদিকে ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টা করেছেন, পারেননি, ব্যর্থ হয়েছেন। 4 মার প্রথম বলে। এবং দুজন ফিল্ডার কিন্তু আমরা দেখলাম যে 1043তম বাউন্ডারি, দুজন ফিল্ডার কিন্তু ব্যর্থ হয়েছেন। প্রথমে ওখানে শর্ট এক্সট্রা কভার যিনি ছিলেন তিনি ঝাঁপিয়েছিলেন, আর একেবারে ডিপে তামিম ইকবাল বাউন্ডারির সীমানায় তিনিও মিস করেছেন। 4 মার হায়দার আলীর ব্যাট থেকে। প্ল্যানটা কাজ করছে না রিশাদের জন্য। ছক্কা হয়ে গেল। তামিম ইকবাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এর আগের ওভার যখন রিশাদ বোলিং করতে এসেছেন, লং অফের ফিল্ডার আরেকটু এক্সট্রা কভার ঘেঁষা ছিল, বাট এই যাত্রায় তামিম ইকবালকে 2টা বলেই দেখলাম যে একটু মিড পজিশনে দাঁড়িয়েছেন, যদিও বলতে তার মাথার উপর দিয়ে চলে গেছে। অনেক রুম দিয়েছেন নিশাদ, অফ স্ট্যাম্পের অনেক বাইরে, এবং পুরো ব্যাটিং করার সুযোগ দিচ্ছেন হায়দার আলী। পুল শট, বুলেট গতিতে ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 মার। হায়দার আলী ফর্মে ফিরেছেন এবং তার কাছ থেকে যে এক্সপেকটেশন চিটাগং কিংসের তৈরি হয়েছে সেটা আজকের ইনিংসেও অন্তত পূরণ করে চলেছেন। সময় পেয়েছেন পুল শটটা খেলার জন্য। 133 কিলোমিটার গতির বল ছিল, সুইংটাও দারুণ হয়েছে। রিজনটা এবারে আবারও শর্ট অফ লেন্থের বলটাকে ভালো মতো জায়গাটা চিনিয়ে দিয়েছেন, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে ছক্কা। হায়দার আলী শটটা মারার পরে কিন্তু দেখাচ্ছেন তার ব্যথাটা একটু এখনো আছে, বাট শর্ট বলটা মারতে মিস করেননি। ব্যাকআপ লেন্থে হাতের পেছন দিয়ে বল করেছিলেন, স্লট ডেলিভারি ব্যাকআপ দ্য হ্যান্ড, বাট হায়দার আলী তার জন্য বলটা পেয়েছিলেন। ও ইয়েস, বড় শট, বড় 6। হায়দার আলী সং এগেইন। যেটা আমরা স্মরণ করছিলাম যে তার শক্তিশালী জোন হচ্ছে মিড উইকেট থেকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, সেই জোন দিয়ে তিনি ছক্কা মান বলতে বলতে যখনই আমরা কামব্যাক করলাম সেই ছক্কাটাই দেখলাম। এবার কিন্তু পয়েন্টের ওপর দিয়ে চালিয়েছেন, 1 বাউন্স টু ফেস, আবারও বাউন্ডারি। হায়দার আলী হয়তোবা বললেন যে এতক্ষণ আপনারা আমার লেগ সাইডে শট খেলার ব্যাপারে প্রশংসা করছেন, আমি কিন্তু অফ সাইডেও শট খেলতে পারি। সেটাই করলেন। অফ স্ট্যাম্পের বাইরে রুম পেয়েছিলেন, একদম জায়গা মতো গ্যাপটাকে গলিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে। বলের নেচারটাকে বুঝতে পেরেছিলেন যে বলটা কোন দিকে যাবে, সেদিকেই শটটাকে খেলেছেন। ব্যাট সুইংটা বেশ দুর্দান্ত। দেখলাম কি চালিয়েছেন এবং বল কিন্তু হাওয়ায়, আউট হবেন কিনা, হতে পারেন, এবং তামিম ইকবাল তার সেফ হ্যান্ডে কাজটা চলে গেল। ফ্লাইটে বিট করেছিলেন মিথুনকে তাইজুল ইসলাম, বুঝতে পেরেছিলেন মোহাম্মদ মিথুন হয়তো ডাউন দিকে এসে মারতে চাইবেন তাকে, ফ্লাইটে বিট করেছিলেন, একটু টেনে দিয়েছিলেন। মোহাম্মদ মিথুন বলটা পাননি, তারপরে চেষ্টা করেছিলেন মারতে, ব্যাটের নিচের দিকে লেগেছে, সুইট পারে লাগেনি। ভালো ক্যাচ তামিম ইকবালের। ভালো ক্যাচ তামিম ইকবাল খানের। এলিভেশনটা পাননি মোহাম্মদ মিথুন। 4 বল থেকে 1 করে ফেরত যাচ্ছেন। 166, 4 উইকেটে চিটাগাং কিংস। ঠিক এই অবস্থা থেকে কত রানের টার্গেটের দিকে লক্ষ্য থাকবে চিটাগাংয়ের? শামীম পাটোয়ারি 12 ইনিংসে 236, 154 স্ট্রাইক রেট, কিন্তু ভিন্ন কিছু করতে হবে। এলিভেশনটা পান নাই, তবে মিড অনের ফিল্ডার টিনার সার্কেলের ভেতরে ছিল, তাকে ভেদ করে বল চলে গেছে লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 মার। নিশ্চয়ই শামীমকে একটু হলে আনন্দ দেবে। লং অন এবং মিড অফ এবং মিড অন সামনে ছিল, সেটা নিশ্চয়ই তার মাথায় ছিল। ফ্ল্যাট ব্যাটেড শট খেলেছেন মিড অনের মাথার উপর দিয়ে জেমস ফুলার, এক্ষেত্রে হয়তো একটু লেনটা মিস করে গেছেন। ভালো শট শামীমের, চিটাগাংয়ের জন্য এই শটটা খুব দরকার ছিল। তার 200 রানের পথে ছিলেন, কিন্তু সেই পথ থেকে একটু পিছিয়ে গেছেন। এখনো কিন্তু 10টি বল বাকি আছে। 10 বলে যদি তারা 20 রান করতে পারেন, কারণ পরের দিকে কিন্তু বোলিং করা একটু কঠিন হবে সেকেন্ড ইনিংসে। যত বেশি রান করে ততই ভালো চিটাগাং কিংসের জন্য। এবারে শামীম
শামীম পাটোয়ারি অ্যাট হিজ ওন বেস্ট, 4 মার। চমৎকার স্কুপ। বলটা স্লোয়ার হোক অথবা পেসফুল হোক, যেটাই করুন না, তিনি পজিশনটা আগেই নিয়ে নিয়েছিলেন এবং বলটা কিন্তু স্টাম্পের অনেক বাইরে ছিল। এই ধরনের বলে কিন্তু কানেক্ট করা শেষ মুহূর্তে চারটিখানি কত নাই, সেটা কিন্তু করেছেন। দারুণ রিফ্লেক্স। এবার কিন্তু টিপিক্যাল শামীম শটটা খেললেন এবং ফাইন লেগ ছিলেন মাহমুদুল্লাহ, ঝাপালেন বটে, বল পেলেন না 6। এটাকেই বলা হয় সাহস। শামীম হোসেন পাটোয়ারি লেগ স্টাম্প করিডোরের বলটাকে ফাইন লেগ দিয়ে খেলেছেন। যদিও ফাইন লেগ একজন ফিল্ডার ছিলেন, এই সাহসটাই খুব প্রয়োজন টপ লেভেলের ক্রিকেটে। তিনি ইম্প্রোভাইজিং কোনো কিছু করতে চাননি, থার্ড ম্যানটা ভেতরে ছিল, তিনি ফাইন লেগের বল ফাইন লেগেই খেলেছেন। কনফিডেন্সটা ছিল যে ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পারবেন। মাহমুদুল্লাহ রিয়াদ লাফিয়ে উঠে ক্যাচটাকে ধরার চেষ্টা করেছিলেন, শেষ রক্ষা হয়নি, তবে সাহসিকতার পুরস্কারটা পেলেন শামীম পাটোয়ারি। এবার কিন্তু চমৎকার ওখানে এক্সট্রা কভার ড্রাইভ করছে, বল চলে এসে সীমানার বাইরে। দ্যাটস এ গুড শট, দ্যাটস এ গুড শট শামীম পাটোয়ারি। তিনি কিন্তু সব ধরনের শট খেলতে পারেন, সেটা আজকে দেখালেন। র্যাম শট খেলেছেন, স্কুপ শট খেলেছেন, মিডন মাথার উপর দিয়ে মারেছেন, তারপরে একটু ফুল টাচ ছিল জেমস ফুলারের, কাভার দিয়ে শট মেরেছেন, দারুণ শট। ইম্প্রোভাইজেশন এবং ওয়ান বাউন্স টু ফেন্স, দেখার মতো শট শামীম পাটোয়ারির কাছ থেকে। দিস ইজ নট ইজি, এত সহজ নয়। শামীম পাটোয়ারি যেভাবে শটটা খেলছেন দেখে মনে হচ্ছে যত সহজ শট, শট আই এম টেলিং ইউ, শটটা খেলা কিন্তু অত সহজ নয়। শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রাখতে হয় এবং টাইমিংও করতে হয়। মিস করছেন না শামীম একবারও। শেষ মুহূর্তে সুইচ করেছিলেন, সুইচ হিট বলে থাকি আমরা এটা, চোখ রেখেছিলেন শামীমের, সেটাই এই শটটার সবচেয়ে বড় মূল মন্ত্র। ইমরান ভাবছেন আমি তো কোনো ভুল করিনি, বলটা তো ভালোই ছিল, বলটা আসলে ভালো ছিল, জাস্ট টু গুড শট বাই শামীম পাটোয়ারি। এবার দেবেন, ফুল টস হয়েছে, লগনের ওপর দিয়ে মেরেছেন এবং বল চলে গেল বাউন্ডারি, পেরিমিটার বোর্ডে লাগলো 6। ইমরানের কন্ট্রোলটা নষ্ট হয়ে গিয়েছিল এই বলটায়। এই বলটা জেনে বুঝে তো এই লেন্থে ফুল টাচ করবেন না, হয়তো একটা ওয়াইড ইয়র্কার ট্রাই করার প্রচেষ্টা ছিল, বা যত সামনে বল করে তাকে ডিসিভ করা যায় সেরকম একটা প্রচেষ্টা ছিল, তবে বলটা শেষ মুহূর্তে ফুল টাচ হয়ে গেছে। আম্পায়ার অবশ্যই স্কোয়ার লেগ আম্পায়ার যেহেতু সিদ্ধান্ত দিতে পারেন, তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হতে হয়েছে যে বলটা আলটিমেটলি ওয়েস্ট হাইটের ওপরে কিনা, ওয়েস্ট লাইনের ওপরে কিনা, যে জায়গা থেকে বলটাকে রিসিভ করেছেন, মিট করেছেন, সেই জায়গা থেকে লিগ্যাল ডেলিভারি আম্পায়ার সেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। অর্থাৎ ইনিংসটা শেষ হয়ে গেছে 206 রানে 4 উইকেটে এবং রান রেটটা 10.3। ডান অ্যান্ড ডাস্টেড উইথ আ সিক্সার। ইনিংসটাকে র্যাপ আপ করলেন 206 4 উইকেটে চিটাগাং কিংস। স্কোর কার্ডটা একটা হ্যাপি লুকিং স্কোর কার্ড। খাজান আফে 19 বল থেকে 22, পারভেজ ইমন 41 বল থেকে 75, গ্রাহাম ক্লার্ক 21 বল থেকে 26, হায়দার আলী 23 বল থেকে 42, মোহাম্মদ মিথুন 4 বল থেকে 1, শামীম পাটোয়ারি ডানে বামে সামনে পেছনে সব জায়গায় শট খেলেছেন। 12 বল থেকে 30-এ নট আউট ছিলেন। শেষ পার্টনারশিপটা অনেকটা ম্যাচ টার্নিং পার্টনারশিপ কিনা, 19 বল থেকে 40-এর, তার আগেরটা 17 বল থেকে 31, 8 বল থেকে 7, তার আগে বেশ বড় একটা পার্টনারশিপ গ্রাহাম ক্লার্ক এবং পারভেজ ইমনের 37 বল থেকে 70, যেটা ইনিংসের গোড়াপত্তনটা বেশ সুদৃঢ় করেছে। 41 বল থেকে 58 একটা খাজান আফে এবং পারভেজ ইমনের পার্টনারশিপ ছিল। ফরচুন বরিশালের বোলিং কার্ডটা আজকে ভেরি স্যাড লুকিং বোলিং কার্ড। ইমরান 4 ওভারে 44 উইকেট নেই, তাইজুল 4 ওভারে 46 2 উইকেট, ইবাদত 4 ওভারে 19 রান 1টা উইকেট, মোহাম্মদ নবী 3 ওভারে 22 1টা উইকেট, ফুলার 3 ওভারে 41 উইকেট নেই, রিশাদ হোসেন 2 ওভারে 26, 207 রানের লক্ষ্যমাত্রা ফরচুন বরিশালের কাছে। 330 রান তামিম ইকবালের ব্যাটে 12 ইনিংস থেকে এই বিপিএল আসরে। তাওহিদ হৃদয় ওপেনিং স্লটটা এনজয় করছেন। ইনিংসের প্রথম বল, শর্ট থার্ড ম্যানের ফিল্ডার, ভালো একটা ডেলিভারি ছিল। পরে বলটা এবার রান পাবেন নাকি, এবং আউট হয়ে গেলেন তামিম ইকবাল। রান তো পেলেনই না, বরং প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেছেন। দারুণ একটা ডেলিভারি সরাসরি ফিল্ডারের কাছে এবং দর্শকদের মাথায় হাত। এই বলটা কিন্তু তামিমকে ইনকামিং বল করেছিলেন। আপনি যদি বলটা দেখেন, বলটা ইনকামিং বল ছিল। বলটা একটু ভিতরে আসার কারণে তামিমের বলটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে কিন্তু কানেক্ট করতে পারেননি।
যদি অ্যাওয়ে গোয়িং বল হতো হয়তো বা স্কোয়ার ড্রাইভ হয়ে কাভার পয়েন্টের মাঝখান দিয়ে যেতে পারতো, ইনকামিং হওয়ার কারণে কিন্তু কাভারের দিকে বলটা চলে যায়। চমৎকার বোলিং বিনুরার কাছ থেকে, পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু চট্টগ্রাম সেটা পাচ্ছে, সুইংটা পাচ্ছে, উইকেট খুব বেশি না পেলেও রানটা কিন্তু আটকে রাখছেন। চালিয়েছেন তাওহিদ হৃদয়, গ্যাপ পাবেন, 4 রান পাবেন, প্রথম রান তাওহিদের ব্যাটে। তবে আগের ওভারটা অবভিয়াসলি দারুণ একটা ওভার, মেইডেন উইকেট ওভার বিনুরার কাছ থেকে। এই ওভারে প্রথম রান আসলো এবং সেটা বাউন্ডারি থেকে তাওহিদ হৃদয়ের ব্যাটে। রুম পেয়েছিলেন, জায়গায় দাঁড়িয়ে একেবারে সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন। শর্ট বল, গ্যাপ পাবেন, ঠিক একই জায়গা দিয়ে 4 পেয়েছেন তাওহিদ, যেখান দিয়ে তার প্রথম 4টা এসেছিল। শর্ট বল শায়েস্তা করলেন। এই ধরনের উইকেটে আপনি শর্ট বল করলে সেটা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কমে যায়, কারণ স্পিনটার সঙ্গে সঙ্গে বলটা কিন্তু একটু স্লো হয়ে যায়, ব্যাটাররা যথেষ্ট সময় আদায় করে নিতে পারে। হৃদয় সেক্ষেত্রে ভুল করেনি, বডি পজিশনটা তৈরি করেছে এবং গ্যাপটা ইনশিওর করেছে। বলটা ব্যাটের বডির একটু সামনে থেকেই খেলেছে যেন গ্যাপটা থেকে সে 4টা আদায় করে নিতে পারে। সুযোগ নিতে চাইলেন তাওহিদ হৃদয়, তবে টপ এজ হয়েছে। ফিল্ডার আছেন বলের নিচে, আলিস আল ইসলাম সাদরে গ্রহণ করলেন ক্যাচটা। উদযাপন খালেদ আহমেদের, উইকেট নাম্বার 18। ফরচুন, বরিশালের ফরচুন কিন্তু আজকে ভালো দিকে এগুচ্ছে না। 13 রানে দ্বিতীয় উইকেটের পতন, 2 ওপেনার ফিরছেন। খাটো লেন্থের বল তেমন একটা ছিল না, তারপরও টেনে অনসাইডে পুল করতে চাইলেন তাওহিদ, একেবারে মিস টাইমড। আকাশে অনেকক্ষণ ভাসছিল বলটা, তবে ধরতে ভুল করেননি আলিস আল ইসলাম। খালেদের 18তম উইকেট এবং সেই উইকেটে পরিণত হলেন তাওহিদ হৃদয়। 11 বল থেকে 9 রান করে আলিস আল ইসলামের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরছেন হেড ডাউন করে। মুশফিকের এবারের বিপিএলে 8 ইনিংস থেকে 144, 127 স্ট্রাইক রেটে রান করেছেন। ওভারে শেষ বল, এবারে কিন্তু তুলে মেরেছেন, ভালো কানেক্ট হয়েছে এবং বাউন্ডারিটাও কিন্তু ক্লিয়ার হয়েছে। অনেকক্ষণ পর একটা 6-এর মার দাভিদ মালানের ব্যাটে। খুব বড় 6 হয়নি, তবে ওই জায়গায় গ্যাপটা ঠিকঠাক মতো পেয়েছিলেন। এবারে 4 পেয়ে যাবেন, এবারে 4 পেয়ে যাবেন। ডাউন দ্য লেগ, খারাপ ডেলিভারির যোগ্য শাস্তি দিলেন মুশফিকুর রহিম। অনেকক্ষণ পরে একটা ওয়েলকাম বাউন্ডারি মুশফিকুর রহিমের ব্যাটে। খুব একটা ভালো ডেলিভারি ছিল না সেটা, ডাউন দ্য লেগ, এবং ব্যাটটা ছুঁয়ে দিয়েছেন, গ্যাপটা পেয়েছেন, গতি ছিল, সেই গতিটাকে কাজে লাগিয়েছেন। 25, 2 উইকেটে ফরচুন বরিশাল জয়ের জন্য করতে হবে 207 রান। ড্রাইভ করে দিয়েছেন, ডিপ কাভার অঞ্চলটা একেবারে ফাঁকা, বল চলে গেল সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক 4-এর মার মুশফিকের ব্যাট থেকে। এই বলটা খেলার অপেক্ষায় ছিলেন মুশফিক, যার কারণে কিন্তু অফ স্টাম্পে রুম খুঁজছিলেন। আগের বলটি লেগ সাইডে বেশ বাইরে ছিল, যার কারণে শরীফুল একটু বাইরে থেকে ভিতরে ঢুকাতে চেয়েছিলেন, বাট বলটা আসলে সেইভাবে সুইং না করাতে স্ট্রেটার চলে যায় এবং মুশফিক স্কোয়ার ড্রাইভ যথেষ্ট ভালো খেলেন, আমরা জানি, সেটাই করলেন। খুব সুন্দর কাভার এবং এক্সট্রা কাভারের মাঝখানে যে গ্যাপটা ছিল সেখান থেকে প্লেসমেন্টটা করেছেন, ভালো শট। আত্মবিশ্বাস যোগাবে মুশফিকুর রহিমকে। এই ওভারে 2টো 4 পেয়েছেন, 2টো খারাপ বল। আবারও স্টাম্প টু স্টাম্প চ্যানেলে ফিরেছেন শরীফুল, সেখান থেকেই উপকারটা পেলেন। একের বেশি রান আসবে না মুশফিকুরের ব্যাটে। পরের বলে এবারে ওয়েল কানেক্টেড একটা শট, একেবারে যেভাবে খেলতে চেয়েছিলেন, ফ্লিক অফ দ্য রিস্ট, বল চলে গেছে একেবারে সীমানার বাইরে, ওভার বাউন্ডারি দাভিদ মালানের ব্যাটে। বাজে বল, উইকেটে করতে চেয়েছিলেন, উইকেটে ছিল, হয়তো আশা করেছিলেন একটু দূরের বল হয়তো টপ এজ হতে পারে বা মিস টাইমিং হতে পারে, সেই ক্ষেত্রে ডেভিড মালান কিন্তু বডি ওয়েটটা একটু উপরের দিকেই রেখেছিলেন, তারপরে বলটাকে কানেক্ট করেছেন। নর্মালি আমরা ট্রেডিশনাল সুইপ যেমনটা দেখি বসে করে, এটা কিন্তু সেটা করেননি, একটু দাঁড়িয়ে থেকে একটু বডি ওয়েটটাকে উপরে রেখেই শটটা খেলেছিলেন। আবারও অ্যাটাক করেছেন, বল হাওয়ায়, দূরত্ব পাবেন কি? ফিল্ডার কোথায় ছিলেন? পারভেজ ইমন সামনে থেকে পেছনে যাওয়ার চেষ্টা করলেন, আম্পায়ার দেখবেন 4 কি 6 হয়েছে, তবে
খানিকটা সিদ্ধান্তহীনতা। প্রথমে ভাবছিলেন সামনে এগিয়ে যাবেন, পরে দেখলেন বলটা তার মাথার উপর দিয়ে পেছনে চলে যাচ্ছে। দুটো ছক্কা এই ওভারে। অ্যাটাক করতেনই ডাভিড মালান এবং আরাফাত সানিকে পেয়ে অ্যাঙ্গেলের একটা সুযোগ তিনি নিয়েছেন। 1 বাউন্সে 4। তিনি পেছনে থাকলে হয়তো এটা ক্যাচ হলেও হতে পারতো, এই কারণে বোধহয় তাকে একটা হার্শ লুক দিচ্ছেন তার ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন। সুযোগ পেয়ে গিয়েছিলেন ডাভিড মালানের উইকেটটা বোধহয় তুলে নেয়ার। এবারে সুইপ করেছেন, কানেকশনটা হয়েছে ঠিকঠাক মতো, তবে ও কি হবে সেটা অপেক্ষায় থাকতে হবে। অবশ্য ভালো চেষ্টা ছিল, ভেতরে পা রাখতে পারলে সেটা আউট হবেন, আর না হলে 6 হয়ে যাবে এবং থার্ড আম্পায়ারের সহযোগিতা নিতেই হচ্ছে। ঝুঁকিপূর্ণ একটা শট, পুরোপুরি পাওয়ারটা জেনারেট করতে পারেননি মুশফিক সেখানে। অবভিয়াসলি তিনি সুইপ খেলবেন জানেন আলিস, সেখানে ফিল্ডার রাখাও ছিল পারভেজ ইমন। বলটা যেন তাকেই বারবার খুঁজছে। প্রথমে যখন বলে টাচ নিয়েছেন তখনই তার পাটা বাউন্ডারির ওপর ছিল নাকি ছিল না সেটাই প্রশ্ন। যখন দ্বিতীয়বার ছেড়েছেন তখন কিন্তু তার 2 পায়ে হাওয়ায় ভাসছে। এই পজিশনটায় যখন তিনি পেছনের দিকে যাচ্ছেন, বলটা প্রথম যখন তার হাতে এসেছে সেই সময় কি তার পেছনের পাটা বাউন্ডারিতে ছিল কিনা সেটাই দেখার ব্যাপার এবং সেটাই দেখবেন। পাটা ছুঁয়েছে যখন বলটা ধরেছেন তখন, হ্যাঁ এই ফ্রেমটাই কনফার্ম করে দেয় 6 হয়েছে। এজন্য তিনিও একটু কনফিউজ ছিলেন। আলিস আল ইসলাম এখান থেকে কিভাবে দেখলেন আমি জানি না, তিনি আগেই বলেছেন 6 বলটা দে। যাই হোক 6 এসছে মুশফিকের ব্যাটে। এবারে তুলে মেরেছেন, ফিল্ডার থাকবার কথা সেখানে, ও গ্যাপটা পেয়েছেন বেশ চমৎকার ভাবে। 1 বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে, 4-এর জন্য। হোয়াট এ শট! এই ধরনের শট দেখলে আসলে এমনি চোখে লেগে থাকে। আপনি দেখবেন স্ট্রেট ব্যাট, বলের পেসটার সঙ্গে অ্যাডজাস্ট করে কাভারের উপর দিয়ে শটটা খেলেছেন মিন করে। তবে আমার মনে হয় ডেভিড মালানের ক্ষেত্রে খালেদ যদি রাউন্ড উইকেট আসে। এবারে স্টাম্পের ওপর থাকা বল, 4 রান পেয়ে যাবেন খালেদ আহমেদ। এই বলটা ওটা ভালো জায়গায় করতেও পারেন ডেভিড মালান, আবারও টালতো ছোঁয়ায় 4টা বের করে এনেছেন। একটা অন্যরকম আলস্য আছে তার ব্যাটিংয়ে। টি20 ব্যাটিং করেন ঠিকই, খুব ফাস্ট স্ট্রাইক রেটেও তিনি রান ওঠান, তবে ব্যাটিংয়ের ধরনটা দেখে মনে হয় খুব আলসে মেজাজে খেলছেন খালেদ আহমেদ। রিভার্স সুইপার আছেন, আবেদন চলছে, আঙুল তুলে দিয়েছেন মাসুদুর রহমান মুকুল। আলিস আল ইসলাম স্ট্রাইকস। অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন মুশফিকুর রহিম, স্ট্রেট ডেলিভারিটা মিস করেছেন এবং আঙুল তুলতে একেবারেই সময় নেননি মাসুদুর রহমান মুকুল। হয়তো ডিআরএস চাবেন তিনি এবং চেয়েছেন, ডিআরএস চা হয়েছে, তবে খালি চোখে মনে হয়েছে হি ওয়াজ আউট। লেটস সি। আলিসের খানিকটা স্ট্রেটের ডেলিভারি একটু ভেতরে ঢুকেছিল, গ্লাভসে লেগেছে কিনা। ইয়েস, মনে হচ্ছে গ্লাভসে লেগেছে। গ্লাভসে লাগলেই শুধুমাত্র বাঁচতে পারেন মুশফিকুর রহিম এজাজ রয়। পরিষ্কার গ্লাভস লেগেছে বোঝা যাচ্ছে এবং মুশফিকুর কনফিডেন্স ছিলেন, সাথে সাথে রিভিউটা নিয়ে নিয়েছেন। সম্ভবত তিনি বুঝতে পারেন, তিনি অবশ্যই ব্যাটসম্যান বুঝতে পারে এবং রিভিউ নিয়ে বেঁচে গেলেন। মিস করেছিলেন আলিসের বলটা। 13 রান করে করতে হবে রিকোয়ার্ড রেট। বরিশাল আরে ভালো পরীক্ষা দিচ্ছেন ব্যাটসম্যানরা, আমরা দেখতে পাচ্ছি। বেশ বড় ভালোভাবে গ্লাভস লেগেছিল, সেক্ষেত্রে আউট হবেন না মুশফিকুর রহিম। এবং ফিল্ডাররা, বোলার, ব্যাটসম্যান সবাই যার যার পজিশনে আছে, জাস্ট নট আউটের অপেক্ষা। দ্য কল ইজ হিয়ার। ইম্পর্টেন্ট উইকেট। উইকেট পেয়ে যাবেন আলিস আল ইসলাম। এর আগের বার বঞ্চিত হয়েছিলেন, মুশফিকের গ্লাভসে লেগেছিল, এবার ব্যাটে লেগেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা সিউ সেলিব্রেশন করলেন আলিস আল ইসলাম। ব্যাকফুটে গিয়ে লেগ সাইডে ঘোরাতে চেয়েছিলেন, আবারও এজ হয়েছে। আলিস ইজ এক্সাইটেড। ব্যাকফুটে কবজির মোচরে ঘোরাতে চেয়েছিলেন, তবে ব্যাটে বলে কানেকশনটা একেবারেই হয়নি, সোজা আলিসের হাতে গিয়ে পড়েছে। সহজ ক্যাচ, আলিসের সিউ সেলিব্রেশন।
সুমন ভাই, দুটা বল যে দুটা বলে মুশফিক ডিসিভড হয়েছেন, এর আগের বার আবেদন করা হয়েছিল, এইবার খানিকটা টপেজ হয়েছেন। দুটা বলে কিন্তু ডিভিয়েশন খুব বেশি পায়নি। মানে মুশফিক এক্সপেক্ট করছিলেন যে টার্নটা একটু বেশি পাবেন বা ডিভিয়েশনটা একটু বেশি পাবেন। যে বলটা আউট হলো সেটা হয়তো একটু ফ্লোটার ডেলিভারি ছিল, আমরা দেখেছিলাম সিম আপ ডেলিভারি ছিল। 7 ইনিংসে 158 মাহমুদুল রিয়াদের, 147 স্ট্রাইক রেট। দর্শক এসছে, খেলোয়াড়রা ওই দর্শকদের উদ্দেশ্যে তাদের সেই কাজটি করেছে। তারা যেভাবে তারা ব্যাটিং করেছে, প্রচুর রান হয়েছে। তো এবং আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দেশের ইন্ডিজিনাস পিপুল, যারা দেশের খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। সো আই এম ভেরি হ্যাপি। পায়ের ব্যবহার মাহমুদুল্লাহ রিয়াদের, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। এ ওভারে এক্সপেন্সিভ খালেদ আহমেদ। রান রেটটা তর করে বাড়ছে, সে কারণে ড্যান্সিং ডাউন দ্য গ্রাউন্ড। মাহমুদুল্লাহ রিয়াদের জানেন চার্জ করতে হবে, সে কাজটাই করলেন। খালেদ পুরো টুর্নামেন্ট জুড়ে আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, ইকোনমিটা তার অসাধারণ, উইকেট পাচ্ছেন। 18টি উইকেটে ইতিমধ্যেই হয়ে গেছে এবারে বিপিএলে। তবে আজকে আরাফাত সানি শেষ মুহূর্তে মালানকে একটু নড়াচড়া করতে দেখে অফ স্টাম্পের অনেক বাইরে ডেলিভার করেছিলেন। মালানের রিভার্স সুইপ, বল বাউন্ডারি বাইরে। 3 ধরনের বলের সঙ্গে খেলা দেখতে পাচ্ছি, অনেক আগেই জায়গা নিয়েছিলেন রিভার্স সুইপ করার জন্য, বাট শেষ মুহূর্তে সুইপ না করে জাস্ট একটু প্লেসমেন্ট করেছেন এবং তিনি জানতেন ফিল্ডারটা কোথায় আছে। মালানের ব্যাটিংয়ের বৈশিষ্ট্যই এই ধরনের, দেখে মনে হয় মাসুল পাওয়ার, কিন্তু সবসময় স্ট্রাইক রেট অনেক স্পিনারদের বলটা গ্রিপ করতে একটু অসুবিধা হতো। এবারে লাগিয়েছেন, এবারে চালিয়েছেন, কাউকনোর অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। ইটস আ 6 ম্যাক্সিমাম। ডেভিড মালান তিনি যেভাবে ব্যাটিং করছেন, খেলাটা শেষ পর্যন্ত যাবে মনে হচ্ছে। ক্যালকুলেটিভ শট খেলছেন, তো 1 ওভারের বেশি 20 রান করার চেষ্টা করছেন না। 28 বলে 50 করে ফেলেছেন। দারুণ একটা 50 ডেভিড মালানের। অত মাসল পাওয়ার নেই, কিন্তু দারুণ স্টাইলিশ শট খেলে থাকেন এবং খুব ট্যাকটিক্যাল ব্যাটিং করেন। প্রতিবার 1-2 বল চুজ করেন, তারপর সিঙ্গেলস ডাবলস খেলে থাকেন। অনেকটা ঝুঁকিহীন ব্যাটিং। স্ট্রাইক রেট 178, যেটা বলছিলাম 3 ধরনের বল। তার মধ্যে কোকা বলটা যত পুরনো হয় তত সিমটা ভেতরে চলে, আগে যেটা যখন আমরা খেলেছিলাম। এবারও বাউন্ডারি, দারুণ শট ডেভিড মালানের। বিউটিফুল শট। ইয়র্কার টাইপের ডেলিভারি ছিল, একটু রুম বের করেছেন, ডিপে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে চালিয়েছেন। লং অফের ফিল্ডারের সাধ্য নাই ওই জায়গায় পৌঁছাবার। দেখে শুনেই আরাফাত সানি একটু ফুলার লেংথে ড্রাইভ করিয়েছেন মালানকে। আগের বলটা একটু শর্ট অফ দ্য লেংথ ছিল, তুলে মেরেছেন লেগ সাইডে। পরে বল, একবার ভুল করেছেন মালান, দুবার ভুল করার কথা না, তুলে মেরেছেন এবং মালান তুললে যা হওয়ার তাই। আরো একটা 6। 13 ওভার শেষে ফরচুন বরিশাল 107, 3 উইকেটে। দেয়ার ফ্ল্যাগস আর ফ্লাইং। তাদের সমর্থক গোষ্ঠী জেগে উঠেছে, তবে এখনো অনেক কঠিন এই ম্যাচ জেতা। 7 ওভারে করতে হবে 100 রান। শেষ বলটা আমরা দেখছিলাম, একটা বল মিস করেছেন মালান ওই লেংথে, আর একটু বাইরের দিকে ছিল। পরের বলটা হয়তো উইকেটের জন্যই করেছেন আরাফাত সানি, তবে একই বল দুবার মিস করার কথা না মালানের। করেননি। 82 মিটারের 6, ফ্লাইটটা কম দেন। ছক্কা হবে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে, ঝাঁঝালো একটা ছক্কা, ভালো এক্সিকিউশন। বলটা যখন মিট করেছিলেন মাহমুদুল রিয়াদ, আওয়াজটা শুনেই বোঝা গিয়েছিল এটা ছক্কা। দারুণ স্ট্রাইক রেট ব্যাটিং করেন। এখন একটু লেটে মুভ করেছেন, খুব কুইক ফিট মাহমুদুল রিয়াদের। বলটা পাননি, কিন্তু ব্যাট শেপটা ধরে রেখেছিলেন। নাথিং রং উইথ দ্য বল, জাস্ট টু গুড শট বাই মাহমুদুল রিয়াদ। অনেক কুইক ফিট মাহমুদুল রিয়াদের এখন। পরে বল ডাউন দ্য গ্রাউন্ড। আরো একটা 6 মালানের ব্যাটে। দিস ম্যাচ ইজ নট ওভার ইয়েট। রান কিন্তু আসছে, রানের চাকা সচল রাখছে বরিশাল। 37 বলে 85 দরকার। মালান হি ইজ সেট। এবং তার স্ট্রাইক রেটটা দেখুন 203। তাকে দেখে কে বলবে তিনি 203 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। জাস্ট ক্লিন হিটিং। বলটা যেরকম টার্ন এক্সপেক্ট করেছিলেন আলিস, ওই রকম টার্নটা পায়নি, বলটা ডিভিয়েট করে নাই। বলটা রিলিজিং যেরকম ছিল, একটা টিপিক্যাল অফ স্পিনিং টার্ন বেরিয়ে যাওয়ার কথা, এগেইনস্ট দ্য টার্ন শটটা খেলার কথা দাভিদ মালানের, বাট আনফরচুনেটলি বলটা ওইরকম টার্ন করে নাই। এবারে আউট
হবেন যদি ফিল্ডার ধরতে পারেন। ধরতে পেরেছেন। দাভিদ মালান আউট। আলিস আল ইসলামের বুদ্ধিদীপ্ত বোলিং এর প্রশংসা করতে হবে। একদম খাঁটি বাংলা একটা কথা বলি নাবিল, ঝাড়ি খেয়ে আওলায় যান নাই। শেষ হাসিটা কিন্তু ওই আলিসি হাসলেন, সিউ সেলিব্রেশনটা দেখলাম না, দেখলে হয়তো আরেকটু ভালো লাগতো। মালান অ্যাটাক করতে হতো, ওভার অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে হতো, চার্জ করাটা চালিয়ে যেতে হতো, সেই কাজটা তিনি করতে চেয়েছেন এবং ওখানেই কাঠা পড়েছেন। বুদ্ধিদীপ্ত বোলিং অবশ্যই আলিসের, লেগটাকে খাটো করেছিলেন। বিগ শট খেলতে গিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা ধরলেন মালান। 34 বলে 67 রানের এবারে তোলা হয়েছে, ফিল্ডার আছেন ওই জায়গাটায়। টম ও'কনেল তিনি মিস করলেন। একটু আগেও একটা মিসজাজমেন্ট ছিল, ডিফিকাল্ট একটা ক্যাচ ছিল, তবে সেই তুলনায় এবারের চান্সটা হয়তো তুলনামূলক অনেক সহজ। ডান দিকে খুব বেশি গ্রাউন্ড কভার করতে হয়নি টম ও'কনেলকে। বলতে ভেতরের দিকে ঢুকেছিল, মাহমুদুল্লাহ রিয়াদ টার্নের পরে ব্যাকফুটে গিয়ে সময় পেয়েছিলেন যথেষ্ট। ফিল্ডার ডান দিকে থমাস ও'কনেল, পরের বল লেগ স্ট্যাম্পের উপরে তুলেছেন মোহাম্মদ নবী, ক্যাচ হয়ে যেতে পারেন এবং শামীম পাটওয়ারি ওই জায়গায় ছিলেন। গুড ক্যাচ আন্ডার লাইটস। এই ধরনের ক্যাচ কখনোই খুব একটা সহজ না, দেখে মনে হতে পারে সহজ, তবে মাথাটা শেষ মুহূর্ত পর্যন্ত ঠান্ডা রেখেছেন। বলের ঠিক নিচে নজরটাও ছিল শামীম হোসেন পাটওয়ারির। 84.9 কিলোমিটার প্রতি ঘন্টায় করা একটা বল। এই বলটার পেসটায় যদি 88 বা 90 হতো, শটটাকে এক্সিকিউট করতে পারতেন মোহাম্মদ নবী। আরাফাত সানি আগের বলটা ওয়াইড আউটসাইড অফ স্টাম্প করেছেন, এই বলটা লেগ স্টাম্প করিডোরে করেছেন। মোহাম্মদ নবী লাইনটাও বুঝতে পারেন নাই, 2 বল থেকে ডাক মেরে আউট হচ্ছেন মোহাম্মদ নবী। 123 5 উইকেটে বরিশাল। 3 ম্যাচের ইশাদের 40 রান, 190 স্ট্রাইক রেট। ভালো ভালো এক্সিকিউশন বিনুরা ফার্নান্দোর। প্রথমে ধরেছেন, যখন দেখছিলেন যে বডি ব্যালেন্সটা রাখতে পারছেন না, বলটাকে ছুঁড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। 2টা রান পেয়েছেন রিশাদ। বলটা যেভাবে বেরিয়ে যাচ্ছিল, ফার্নান্দো আগেই বুঝতে পেরেছেন যে তিনি ক্যাচ ধরতে পারলেও বডি ব্যালেন্সটা রাখতে পারবে না। তার টার্গেটে ছিল ক্যাচটা ধরা এবং ভেতরে বলটাকে ফেলে দেওয়া, কারণ ওই জায়গা থেকে ডাইভ দিয়ে আপনি কখনোই। ভালো শট, এক্সিলেন্ট, ওয়াও! এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা। এটাই বোধহয় একজন ঝানু ব্যাটারের বৈশিষ্ট্য, একজন এক্সপিরিয়েন্স ব্যাটারের বৈশিষ্ট্য বটে। বুঝতে পেরেছিলেন বলটা কোথায় করবেন শরীফুল, রুম বের করেছেন এবং ঠিক ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। ওয়ান অফ দ্য টাফেস্ট শট টু প্লে ইন ক্রিকেট। বিনুরা ফার্নান্দো, হি ইজ ব্যাক। উইকেট কি তিনি পাবেন কিনা? সহজ ক্যাচটা ছাড়লেন গ্রাহাম ক্লার্ক। প্রথম 2 ওভারে 1 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন এবং কামব্যাকের স্পেলের প্রথম বলটাতেও উইকেট তৈরি করে ফেলেছিলেন। একেবারে হাতে ছিল গ্রাহাম ক্লার্কের। হোয়াট আ মিস! বলটা যখন আকাশে উঠেছে, আমি কমেন্ট্রি বক্স থেকে দেখছিলাম যে গ্রাহাম ক্লার্ক দৌড়টা কখন শুরু করেছেন। দৌড়টা একটু লেটে শুরু করেছেন। এবারে চালিয়েছেন রিশাদ, ছক্কা হবে, হয়েছে। ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বুঝতে পেরেছিলেন ওই জায়গাটাতেই বলটা আসবে। অবশেষে শেষ বলে এক্সিকিউট করলেন রিশাদ। 17 ওভার শেষে 145 5 উইকেটে ফরচুন বরিশাল। আগে থেকে সাফল করে সরে এসেছেন। ভালো ইয়র্কার এক্সিকিউটেড বাই খালেদ আহমেদ। 2টি রান নেওয়ার জন্য ছুটছেন। উইকেট ভাঙলে বিপদ হতে পারে। উইকেট ভেঙেছে। খালেদ বলছেন আমি জিতেছি। আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বললেন আমাকে একটু উপরে বিচার দিতে হবে। ক্লোজ। মাহমুদুল্লাহ রিয়াদও তার পুরো সামর্থ্য দিয়ে দৌড়েছেন। রিশাদ মাহমুদুল্লাহ রিয়াদের কলে শুরু থেকেই 2-এর জন্য ছুটেছেন। লেটস সি। হাইটটাও রিশাদের যথেষ্টই ভালো, টাচ অ্যান্ড গো হওয়ারই কথা, তবে খালেদ পিক আপটা ভালো করেছেন। টাচ অ্যান্ড গো আউট। রিশাদ এমনিতেই তার হাইট একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা, তার রিচটা অনেক বেশি, রেঞ্জটা অনেক বেশি, কিন্তু তারপরও খালেদ ওই বলটাকে পিক করেছেন, পিক করে স্টাম্পটাকে ভেঙেছেন। রিশাদ ততক্ষণে পৌঁছাতে পারেননি, ব্যাটটাকেও গ্রাউন্ডেড করতে পারেননি। এত লম্বা হাইটের অ্যাডভান্টেজ নিয়েও ক্রিজটাকে বাঁচাতে পারেননি। 6ষ্ঠ উইকেটের পতন। এবং এ ধরনের বল ধরাও কিন্তু ডিফিকাল্ট, যেভাবে ফ্ল্যাট থ্রোটা এসেছে ডিরেক্ট, হাতেও তো খুব জোরে আসে বলটা।
15 বল থেকে 54 রান প্রয়োজন। রিশাদ হোসাইন 10 বল থেকে 11 করে ফেরত যাচ্ছেন রান আউটের ফাঁদে কাটা পড়ে। ফুলার প্রথম বল আউটসাইড এজ 4। দেখেন একটু আগে একটা কথা বলছিলাম যে নেচারের বোলিং খালেদ করছেন, শর্ট থার্ড ম্যান একটা ধরা পড়লেও পড়তে পারেন, ঘটনা কিন্তু সেরকমই হয়েছিল, বাট শর্ট থার্ড ম্যানকে ফাঁকি দিয়ে বল ডিপ থার্ড ম্যান দিয়ে চলে গেছে। এখন এই লাক্সারিটা খালেদের কাছে আছে, কারণ প্রচুর সংখ্যক রান প্রয়োজন, তিনি চাইলে এরকম ইনভেস্ট করতে পারেন একটা উইকেটের জন্য। সামি একটা ভালো ওভার। পরে বল আবারও এজ হবে, আরও একটা 4 ফুলারের ব্যাটে। 2টা 4 মেরেছেন, দুটার কোনোটাই কনভিন্সিং না, তবে রান আসছে। একটা কমন স্ট্র্যাটেজি অবলম্বন করছেন প্রত্যেকটা বোলারই, এবং আপনি যদি খেয়াল করে দেখেন গত 18টা বলের টাইম লাইন প্রত্যেকটা বোলারই ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করছেন, ওয়াইড লাইনে বোলিং করছেন। একটা বলের জন্য আমি নড়চড় দেখি নাই যেখানে তারা একটু স্টাম্প করিডোরে বল করেছেন। সো এই করিডোরটা অনেক বেশি মাত্রায়। শরীফুল এবারে ফুল টস হয়ে গেছে, তুলে মেরেছেন, টিপ মিড উইকেট দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ফুল টস ডেলিভারি, এই ধরনের বল মিস করার কথা না ফুলারের, করেননি। 7 বলে 32, এখনো সম্ভব, ইকুয়েশন বলছে এখনো সম্ভব। এই বলটা থেকে একটা ছক্কা লাগবে তাহলে কিন্তু মাহমুদুল্লাহকে হতে হবে সোহান। এ বলে 6 হলো 26, সোহান ঠিক 26 রানই তুলেছিলেন। কার এগেনস্টে? ফরচুন বরিশালের এগেনস্টে। 30 রান করা একটু ইম্পসিবল ব্যাপার। ওয়াইড ইয়র্কার করতে গিয়ে ফুল টস, নো বল হওয়ার কথা, টাইমিংটা প্রপারলি করতে পারেন নাই, ক্যাচটাও রাখতে পারেন নাই খাজা নাফে, তবে নো বল হয়েছে। দেয়ার ইজ এ নো বল। আমরা যে নো বলের কথা বলতে চাচ্ছিলাম সেই নো বলটা কিন্তু পাওয়া গেছে। সুমন ভাই, এই নো বলে কিন্তু আমার কোনো দায় নাই, এই নো বলে আমার কোনো দায় নাই। 28, 26-এর কথা আমরা বলছিলাম, 3টা রান বাড়তি এসেছে। ইনা বলে যদি একটা 6 হতো তাহলে আরো 4 রান কমতো, 24। ওই দেখেন আমার যে দায় নাই তার প্রমাণটা কিন্তু বিনোরা বলটাকে মুছছেন। খেয়াল করে দেখেন ফুলার দাঁড়িয়েছেন একদম পপিং ক্রিজটাকে 24 গজ বানিয়ে, এবং ক্যাচটা কে মিস করলেন? টম ওকন। এইটা কি ছিল? এইটা আসলে কি ছিল? এইটাকে আপনি গ্রেট 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 গ্র্যান্ডফাদার অফ ওয়াইড না, নো বল। 2টা নো বল তো সেটা তিনি করলেন, তার বোলিং তো বাদ হয়ে যাবে, কিন্তু এই নো বলটা, এই একটা নো বলকে আপনি 3টা নো বলের সমতুল্য ধরতেও পারেন। কিন্তু কথা হচ্ছে ওয়াজ ইট ডেঞ্জারাস? সাধারণত বলে যে বিমার হলে 2টা, ডেঞ্জারাস হলে 2টা, কিন্তু এটা তো মানে ডেঞ্জারাসের সীমা অতিক্রম করে এত উপরে যে এটাকে ডেঞ্জারাস কাউন্ট করা হবে কিনা। আচ্ছা, এই জায়গায় বোলার একটা কমপ্লেন করেছেন যে বলের শেপটা পরিবর্তন হয়েছে কিনা, বলের শেপটা পরিবর্তন হয়েছে কিনা সেই কমপ্লেনটা বোলার করেছেন। হ্যাঁ, ডিউ ফ্যাক্টরের কারণে যেটা দেখা যাচ্ছিল যে হাত থেকে ফসকে যাচ্ছে, এবং মাসুদুর রহমান মুকুল কিন্তু তার হাতে যে যন্ত্রটা আছে বলের শেপটা পরীক্ষা করার জন্য, সেই যন্ত্রটা দিয়ে পরীক্ষা করে তিনি বললেন বলটা যে গ্রিপ করতে পারছেন না এটা কিন্তু বোঝা যাচ্ছে, ইভেন তার এই রিলিজিংটা দেখেও বোঝা গেছে খুব কমফোর্টেবলি রিলিজ করতে পারেন নাই, বলটা ভিজে আছে, বলের শেপটা খুব বেশি কমফোর্টেবল না বিনুরার জন্য। এলিভেশন পাবেন না, শেষ পর্যন্ত ক্যাচটা নিয়েছেন, শরীফুল ছিলেন সেফ হ্যান্ডস। না, টম ওকনেল ওই জায়গায় ছিলেন না, নাহলে এক খালি ক্যাচ মিস হয়ে যেত টম ওকনেলের। শরীফুল হয়তো সে কথাটাই বলছেন, না আমি আছি, আমার উপর ভরসা রাখতে পারো। জেমস ফুলার, তাকে ফিরতে হচ্ছে। স্লোয়ার ডেলিভারি ছিল, অফ স্টাম্পের বাইরে করিডোরে তুলে মেরেছিলেন ফুলার, এলিভেশনটা পাননি। সপ্তম উইকেটের পতন, এখন আর কোনো সম্ভাবনা আছে ম্যাথমেটিক্যালি? 4 বল থেকে 27 রান প্রয়োজন। 2 নো বল 6, 2 বলে 12, তাহলে থাকবে 4 বলে আছে, এখনো আছে। এবং চিটাগাং কিংস অবশেষে বললেন সামি, অনেকক্ষণ সময় নিলেন। সামি ম্যাথমেটিক্সে খুব ভক্ত বোঝা যাচ্ছে, এটা অসম্ভব ম্যাথমেটিক্স দাঁড় করিয়েছিলাম আমরা, বাট ভালো ম্যাচ দেখলাম আমরা। চিটাগাং কিংস শেষ পর্যন্ত 24 রানে জিতলেন। আবার আমরা এই দুই দলকেই মুখোমুখি দেখতে পারবো কোয়ালিফায়ারে, বাট ফরচুন বরিশাল হয়তো তাদের জন্যও মন খারাপ করার কিছু নেই। আমরা নিশ্চিত যে কোয়ালিফায়ার যে ম্যাচটা, সেই ম্যাচটা দারুণ হবে। ভালো ক্রিকেট দেখতে পেলাম আজকে, এবং চিটাগাং কিংস নিশ্চিতভাবেই ওই ম্যাচটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে।
কারণ আপনি ঠিক আগের ম্যাচেই প্রতিপক্ষকে যখন মোটামুটি বলে কয়ে হারিয়েছেন, 24 রান বলছে যে ব্যবধানটা হয়তো খুব বড় না, কিন্তু টি-20-র পার্সপেক্টিভ বিবেচনা 24 রান অনেক। এবং এই ম্যাচে ব্যাটিং ইনিংসের পরে কিন্তু চিটাগাং কিংস অনেকখানি এগিয়ে গিয়েছিল এবং ফরচুন বরিশালের পাওয়ার প্লেতেই তারা বরিশালকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। কনভিন্সিং ভিক্টরি, যেটা তাদেরকে কোয়ালিফায়ার 1-এ অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে। মোহাম্মদ মিথুন, টুর্নামেন্টের মিড ফেজে কে জানতো কনভিন্সিংলি এই টুর্নামেন্ট তার মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।